আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকের ইন্টারফেসটা দেখেই বুঝতে পারতেছো আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তোমাদের সাথে। যে আমি কিভাবে মেডিকেল প্রিপারেশন নিয়ে হায়ার ম্যাথ অ্যান্সার করেও গুচ্ছ টপ করছিলাম, এবং 9 তারিখে যে এক্সাম আছে তোমাদের গুচ্ছে, সেখানে তুমি কিভাবে টপ করবা বা ভালো রেজাল্ট করবা সেটা নিয়ে মূলত আমি তোমাদের সাথে আজকে কথা বলবো। তো প্রথমেই আমি তোমাদের সাথে একটু কথা বলবো যে আমি কিভাবে এত ভালো রেজাল্ট করছিলাম মেডিকেলের প্রিপারেশন নিয়েও, সেটা নিয়ে অল্প করে কথা বলবো। কারণ অনেক কিছু বলতে গেলে অনেক টাইম যাবে। এত কিছু না বলে আমি শর্টে তোমাদের কতগুলো কথা বলি। দেখো, প্রথমত বলা হয়ে থাকে 20-21 সেশনে সব থেকে হার্ড কোশ্চেন ছিল গুচ্ছের ইতিহাসে। এটাই তো প্রথম পরীক্ষা ছিল। 20-21 সেশনে তো গুচ্ছ শুরু হয়েছিল। সেখানে সাস্ট, খুলনা ইউনিভার্সিটি, তারপরে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজিদানের সবগুলো মিলাই তো এই গুচ্ছটা ছিল। 23 থেকে 24টার মতো বিশ্ববিদ্যালয় ছিল। এখন তো তোমাদের 19টা বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে আছে। তো সে দেখো, কঠিন কোশ্চেনেও আল্লাহ রহমতে অনেক ভালোই একটা মার্ক তুলছিলাম। তখন কিন্তু প্রায় মাত্র 70+ মার্ক তুলছিল অল্প কয়েকজন। অনেক বেশি পরীক্ষা দিছিল, 1 লাখ কত জন পরীক্ষা দিছিল এটা মনে নাই। কিন্তু সেখানে দেখো ভালো একটা মার্ক তুলছিলাম। কিভাবে তুলছিলাম তার আগে দেখো বলি, মেডিকেলের প্রিপারেশন নিছিলাম, কিন্তু পরীক্ষার হলে যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছি, পরীক্ষার হলে বেশ কতগুলো কারণে চান্সটা মিস হয়ে যায়, অল্পের জন্য চান্সটা মিস হয়ে যায়। প্রথম কথা, প্যানিক অ্যাটাক, মানে টেনশন কাজ করা একটা। খুব ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও এই টেনশনের জন্যই কিন্তু তুমি সহজ জিনিস ভুল করবা, সহজ জিনিস ভুল করার জন্য তোমার চান্স মিস হয়ে যাবে। সেটা তোমরা এর আগে অনেকগুলো পরীক্ষা দিয়েছো, খুব ভালোই বুঝতে পারছো তোমাদের কোথায় কোথায় ভুল ছিল। তো যারা একটু বেশি পরীক্ষার নার্ভাস হয়ে গেছো, তারাই কিন্তু ভালো জায়গায় চান্স পাও নাই, বা এর জন্য অনেকে চান্স মিস করছে। তাহলে এটা একটা কারণ। দ্বিতীয়ত, বেশি নেগেটিভ খাওয়া। এই বেশি নেগেটিভ খাওয়াটা কিন্তু যাবে না। আমি দেখো মেডিকেলে একটু বেশি নেগেটিভ খেয়ে ফেলছিলাম। কেন বেশি নেগেটিভ বলতে? বেশি অ্যান্সার করতে পারে না, আবার যে সহজ জিনিসগুলো ভুল করে ফেলছি, আবার একটা জায়গায় আরেকটা অ্যান্সার করে ফেলছি, এই জন্য একটু বেশি পরিমাণে নেগেটিভ এসে গেছিল, কিন্তু অতটা নেগেটিভ ছিল না। আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে ওই সময় মার্ক ছিল 63.5, ওয়েটিং থেকেও আসে নাই। তো যার জন্য একটু টেনশন ছিল, কিন্তু টেনশনটা কাটিয়ে এরকম চাচ্ছিলাম যে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিয়ে আবার ভর্তি পরীক্ষা দিব। কিন্তু তার আগে আমার পাবলিক একটা সিট কনফার্ম করতে হবে, যেন এই টেনশননেসটা কাটাতে পারি, যেন এই নার্ভাসনেসটা কাটাতে পারি, এবং খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি। এইটা থাকলে তো আমি ভালো করে পরীক্ষা বসলেও, প্রিপারেশন খুব ভালো নিলেও আমার জন্য চান্স পাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। সেজন্য আমি এরকম ডিসিশন নিছিলাম, পরবর্তী যতগুলো পরীক্ষা দিব পাবলিকে, সবগুলাই আমি টেনশন ফ্রি পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। কেন? কারণ এইটার জন্যই তো আমার আগেরবার চান্স মিস হয়েছে, সহজ জিনিস আমি ভুল করছি। এই জন্য এইটা আমি আগে দূর করব। যখন গুচ্ছা পরীক্ষা দিব, সেই দিনে একদম রিল্যাক্স মুডে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসছি। কোনো চিন্তা ছিল না যে এই পরীক্ষায় যদি আমি চান্স না পাই তাহলে আমার লাইফ শেষ হয়ে যাবে, এরকম কোনো ইন্টেনশন ছিল না, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। সিম্পল ভাবে গিয়েছি, সিম্পল একটা পরীক্ষা দিয়ে আসছি, যার জন্য ভালো একটা রেজাল্ট আল্লাহর রহমতে পেয়েছি। এখন কিভাবে এই রেজাল্টটা আসছে? দেখো, আমাদের সময়ে বাংলা, ইংরেজি এই দুইটা বাধ্যতামূলক অ্যান্সার করতে হতো। ফোর্থ সাবজেক্টের পরিবর্তে আমাদের আইসিটি অ্যান্সার করতে হতো। তো আমার ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি। তো যেহেতু ফোর্থ সাবজেক্ট বায়োলজি ছিল আর মেডিকেলের প্রিপারেশন নিয়েছি, বায়োলজি স্কিপ করতে কোনো কারণ আসে না, সেজন্য বায়োলজিটা আমি অ্যান্সার করছিলাম। বায়োলজি আমাদের 20 মার্ক ছিল, ম্যাথ 20 ছিল, কেমিস্ট্রি 20 ছিল, ফিজিক্স 20 ছিল, বাংলা 10 ছিল, আর ইংলিশে 10 ছিল। এই টোটাল 100 মার্কের পরীক্ষা। তো এর মধ্যে দেখো বায়োলজিতে আল্লাহর রহমতে বেশি 20 পাইছিলাম। এখানে অনেক বেশি আমি টাইম সেভ করতে পারছিলাম। এখানে প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি এই বায়োলজি টোটাল 20টা অ্যান্সার করেছিলাম, এবং একবারেই, প্রথমবারে। এখন তো তোমাদের বায়োলজি 25 আছে সবগুলাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমাদের তো 4টা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই চারটাই তো তোমাদের 25 করে। 4 25-এ 100। ফোর্থ সাবজেক্টের পরিবর্তে শুধু তোমরা বাংলা অথবা ইংরেজি দেখাতে পারবা। কিন্তু বাংলা এবং ম্যাথ, যারা মোটামুটি একটু প্রিপারেশন নিয়েছো, কৃষির পরীক্ষা যারা দিয়েছো, তারা তো ম্যাথের প্রিপারেশন নিয়েছো, তাদের জন্য ম্যাথ দেখানোটা বেটার হবে। এখন কিভাবে অ্যান্সার করবা সেটা আমি একটু পরে বলি, তার আগে আমি এইটাই নিয়ে একটু বলি।
তো দেখো আমি এখানে খুব বেশি ডিটেলস যাচ্ছি না। মেডিকেলের প্রিপারেশন নিয়েছি, হায়ার ম্যাথে তেমন কোনো প্রিপারেশন ছিল না, একাডেমিকে যা প্রিপারেশন ছিল সেইটাই আমার একটু কাজে লাগছে বেশি। তোমরা তো একাডেমিকে পড়ছো, মেডিকেলের প্রিপারেশনের সময় আমি তো হায়ার ম্যাথ প্র্যাকটিস করার তেমন টাইম পাই নাই। কি করছি, মেডিকেলে পড়ার পরে চান্স না পাওয়ার পরে যতটুকু টাইম পেয়েছিলাম কোশ্চেন ব্যাংকটা অ্যানালিসিস করছি। যেহেতু গুচ্ছ প্রথমবার হয়েছিল তখন আমাদের তো কোনো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, যেহেতু প্রথম হচ্ছে। এই জন্য মোটামুটি সকল ইউনিভার্সিটির কমন যে টপিক গুলো থেকে প্রশ্ন আসছে সেই টপিক গুলো আমি একটু দেখছি, এবং সেখানে যে কোশ্চেন ব্যাংকে টুকটাক শর্টকাট দেওয়া থাকে সেই শর্টকাট গুলো দেখছি, আর নিজে কিছু একাডেমিকে শিখছিলাম, ওইগুলো দিয়ে এমসিকিউ সলভ করার চেষ্টা করছি, এবং মোটামুটি সেখানে ভালো একটা মার্ক তুলতে পারছিলাম। ফিজিক্সে আমাদের তো ফুল সিলেবাসে পরীক্ষা ছিল, ফিজিক্সে সকল অধ্যায়ের সকল সূত্রগুলা খুব ভালোভাবে আয়ত্ত করছি। সূত্রগুলার ব্যবহার দেখছি, মানে কিভাবে সূত্রগুলা ব্যবহার করব, কেমন ম্যাথ আসলে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এগুলা সম্পর্কে একটু দেখছিলাম। এবং সকল টপিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল টপিক থেকে প্রায় প্রতিনিয়ত কোশ্চেন আসছে সেই টপিকগুলো আমি সবগুলো দেখে গেছি, যার জন্য ম্যাথ, ফিজিক্সের ম্যাথ তেমন একটা প্র্যাকটিস না করেও আমি দেখো সেখানে ভালো একটা মার্ক তুলতে পারছিলাম। বাংলা ইংরেজি নিয়ে বেশি কথা বলবো না, কারণ এগুলো তোমাদের সামনে নাই, ম্যান্ডেটরি না এগুলা, এই জন্য এগুলা নিয়ে আমি খুব বেশি বলতেছি না, আমি এই চারটা নিয়ে বলতেছি। কেমিস্ট্রিতে আমি খুব বেশি টাইম দিতে পারি নাই, মানে পরীক্ষার দিন টাইম দিতে পারি নাই, যার জন্য মার্কটা একটু কম আসছে। কিন্তু ওভারঅল দেখো মার্ক কিন্তু অনেক ভালো আসছিল, আমাদের সময় মাত্র 70+ মার্ক আসছিল 500 জনের মতো। তো এই 500 জনের মধ্যে দেখো আমি একজন ছিলাম। এই মার্ক নিয়ে আমার ইচ্ছা ছিল যে ফার্মেসি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়ার। তো গুসের মধ্যে তখনই টপ এর মধ্যে ছিল একমাত্র এই খুলনা ইউনিভার্সিটি, আর এটা শুধু আমার কাছেই ছিল। এই জন্য এইখানে আমি চয়েস দিছিলাম, শুধুমাত্র একটা জায়গাতে চয়েস দিছিলাম, যে কোনো জায়গায় চয়েস দিলে তো হয়ে যেত, কারণ কি সাস্টে সিএসসি এগুলো পেয়ে যেতাম, দরকার ছিল না। আমার ফার্মেসি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা ছিল, যদি মেডিকেলে কোনোভাবে না হয়, এই জন্য সেজন্য খুলনা ইউনিভার্সিটিতে আমি চয়েস দিছিলাম। দেওয়ার পরে সেখানে সেট স্কুল এর লাইফ সায়েন্সে মেরিট আসছিল 12, 12 আসছিল। তো এখন তো দুইটা জায়গায় ভর্তি হওয়া যাবে না, একটাতে ভর্তি হতে হবে, সেজন্য আমি লাইফ সায়েন্সে অ্যাপ্লাই করছিলাম। কিন্তু আমার আগে 11 জন যে ছিল মেরিটে, তারা একজনও ভর্তি হয় নাই, কারণ তারা সব ইঞ্জিনিয়ারিং গুলোতে চলে গেছিল, বুয়েট কুয়েটে চলে গেছিল, ঢাবির রেজাল্ট তখনো দেই নাই, ওই ইঞ্জিনিয়ারিং গুলোতে চলে গেছিল, এই জন্য তারা কেউ ভর্তি হয় নাই। তারপর কেউ কেউ সাস্টে চলে গেছিল, সেজন্য ফার্স্ট ফার্মেসিতে আমি ওখানে ফার্স্ট হয়েছিলাম। সেট স্কুলের রেজাল্টেও দেখছিলাম সেখানে আগের 11 জন কেউই ভর্তি হয় নাই। আগে একজন 6 নম্বর না কত নম্বর মেরিট ছিল, সে অ্যাগ্রো টেকনোলজিতে ভর্তি হয়েছিল, তাহলে ওখানে নিলে আমি ওখানেও টপ হতাম। তো এই মোটামুটি আমার ওইখানে পজিশন গুলো ছিল। এখন এই ভালো রেজাল্টের কারণ কি ছিল? প্রথমে আমি ওখানে পরীক্ষার হলে যে আমার নার্ভাসনেস যেটা ছিল এইটা কিন্তু আমি ওভারকাম করছি। আমি নার্ভাসনেসটা কাটিয়ে উঠছি, এটা কোনো নার্ভাস ছিলাম না আমি। তো নার্ভাসনেস এর মতোই প্যানিক অ্যাটাকটা তখন ছিল না, এটাও আমি কাটিয়ে উঠছি। সব থেকে বড় কথা, আমি নেগেটিভ এবার কম, নেগেটিভ আমার কম আসছে। আমি এখানে গুচ্ছে অ্যান্সার করছিলাম 83, টোটাল পাঁচটা সাবজেক্ট 6টা মিলে আমি 83 অ্যান্সার করছিলাম। তো 83 এর মধ্যে আমার 10টা ভুল গেছিল, তাহলে মার্ক থাকে কত, 73। 73 থেকে 10টা ভুলের জন্য কত, 2.5 কাটে, 2.5 বাদ দিলে দেখো 70.5 আসে। এই 10টা কিন্তু একটাতে ভুল করি নাই, সবগুলো মিলেই ভুল হয়েছিল। আমার ইংলিশে একটু বেশি ভুল গেছিল, 3টার মতো ভুল গেছিল, বাংলায় একটা 4টা, ফিজিক্স এরকম 2টার মতো গেছিল, 18টা অ্যান্সার করছিলাম 2টা গেছিল, আর এই 6টা, আর কেমিস্ট্রি ম্যাথ মিলে বাকি 4টার মতো এগুলো গেছিল। তো এই দেখো সব মিলে ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে 1-2টা গেছে, কিন্তু ওভারঅল কিন্তু কম নেগেটিভ। আমি যদি এখানে আরো বেশি নেগেটিভ খাইতাম তাহলে আমার কি পয়েন্ট আরো কমে আসতো না টোটাল? আমাদের সময় তো শুধু এইগুলা দিছিল, আমাদের মেরিট পজিশন দেয় না, শুধুমাত্র আমাদের নাম্বার গুলা দিছিল। তাহলে এই নেগেটিভ কেন কম আসছে? দেখো আমি প্রথমে বায়োলজি অ্যান্সার করছি, বায়োলজি 20-এ 20 আল্লাহর রহমতে। এইখানে আমি টাইম সেভ করতে পারছি, এই টাইমটা আমি ম্যাথে অ্যান্সার করছিলাম, ম্যাথে দিছিলাম। যদিও ম্যাথ আমাদের সময় বড় বড় ছিল, আমাদের সময় ওই যে আমরা একাডেমিকে কি করি, হায়ার ম্যাথে একাডেমিকে তোমরা কি করছো, যে অন্তরীকরণে সর্বোচ্চ মান নির্ণয়, এই টাইপের ম্যাথ একটা আসছিল। তো এগুলো তো অনেক টাইম নষ্ট হবে, তো এটা করতে গিয়ে আমার অনেক টাইম গিয়েছে।
এরকম বেশ কতগুলো বড় বড় ম্যাথ আমাদের সময় ছিল, যেগুলো করতে অনেক টাইম ওয়েস্ট হয়েছে। যার দরুন আমি কেমিস্ট্রিতে বেশি টাইম দিতে পারি নাই, কিন্তু যা টাইম ছিল সেটা দিয়ে আমি খুব বেশি কেমিস্ট্রি অ্যান্সার করতে পারি নাই। অ্যান্সার করতে পারি না, এইটার জন্য আমার জন্য বেনিফিশিয়াল ছিল। কেন? ওইখানে আমি কেমিস্ট্রিতে অনেক বেশি স্কিপ করতে পারছিলাম। আমাদের ওই সময় কিছু কিছু ম্যাথ ছিল যেগুলো ক্যালকুলেশন ছাড়া একটু করা কঠিন ছিল, আর আমার জন্য একটু কঠিন ছিল, কারণ আমার তো অত বেশি হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করতে পারি নাই। তখন যে হ্যান্ড ক্যালকুলেশন অত বেশি লাগবে এটাও তো জানতাম না, কারণ আইডিয়া ছিল না যে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের আগে তো দিই নাই। আর গুচ্ছতে কেমন প্রশ্ন প্যাটার্ন হবে সেটাও জানতাম না, যদিও এটা জানা ছিল সাব কোশ্চেন করবে। সেজন্য এখানে টুকটাক প্র্যাকটিস করছি, অত বেশি হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করতে পারি নাই। এজন্য আমি ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো একটু মনে হয়েছে কঠিন, আমি অ্যান্সার করতে পারবো না, সেগুলো স্কিপ করতে পারছি, যার জন্য নেগেটিভ কম আসছে। এবং এই জায়গায় আরেকটা জিনিস করছিলাম, আমাদের এখানে কেমিস্ট্রির একটা প্রশ্ন ছিল যে নিচের কোনটি উভধর্মী অক্সাইড, এই রিলেটেড একটা কথা প্রশ্ন ছিল। তো সেখানে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড ছিল এবং পানি, এই দুইটা অপশনে দেওয়া ছিল। তাই অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানির মধ্যে তুমি যদি দেখো দুইটাই অ্যান্সার করা যায়, কিন্তু একটা তো উত্তর দিতে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। আমি দুইটাই উত্তর করছিলাম, যেহেতু পানিটাও দেখে মনে হচ্ছে উভধর্মী অক্সাইড, এটা যদি উভধর্মী যৌগ বলা হতো তাহলে পানিটা দেওয়া যেত। ওইখানে এই একটা ভুল গেছে এভাবে। আর কিছু ম্যাথ ছিল যে ম্যাথ গুলা দেখে আমি স্কিপ করছি, কারণ এগুলাতে আমার টাইম ওয়েস্ট হবে ভাবছি, যদিও কিছুক্ষণ নিয়ে টাইম ওয়েস্ট করছি, এটা করলে আমার ভুল হবে। এইখানে আমি অনেকগুলো ম্যাথ স্কিপ করতে পারছি। ফিজিক্সে 8টা অ্যান্সার করেছিলাম, বাকি দুইটা আমি ম্যাথমেটিক্যাল টার্ম দিচ্ছিলাম বেশি জটিল মতো, সেগুলো আমি স্কিপ করছি। এখানে কিন্তু অনেক কম নেগেটিভ খাইছি আমি টোটাল সব মিলে, যার জন্য আমার মেরিটটা কিন্তু ভালো আসছে, অনেক ভালো আসছে মেরিটটা এই নেগেটিভ কম খাওয়ার জন্য। ওভারঅল মোটামুটি তোমাকে একটা আইডিয়া দিলাম আমি কিভাবে অ্যান্সার করছি এবং কিভাবে এই ভালো একটা রেজাল্ট করছি। এখন তুমি কি করবা? লাস্ট মেইন কথা হচ্ছে তো এইটা, আজকে আলোচনার বিষয় হচ্ছে মেইন এটা, তুমি এখন কি করবা? দেখো, তোমরা যারা এগ্রিতে পরীক্ষা দিছো, কৃষি গুচ্ছের পরীক্ষা দিছো, তারা তো ম্যাথের প্রিপারেশনটা মোটামুটি নিছো। তাদেরকে আমি বলবো তোমরা এই গুচ্ছে ম্যাথ প্লাস বায়ো এই দুইটা অ্যান্সার করো। তাহলে কি হবে? অনেক বেশি তুমি সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি তৈরি করবা। এই জন্য এই দুইটাই অ্যান্সার করো। আর যারা মোটেও ম্যাথের প্রিপারেশন নেওয়া নাই, তারা যেটাই ভালো করো তারাই সেটা অ্যান্সার করো। কিন্তু যারা প্রিপারেশন মোটামুটি নিছো, তারা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করো। আর ফিজিক্স কেমিস্ট্রি এখানে এই দুইটা তো তোমাকে মাস্ট অ্যান্সার করতেই হবে। এখন তোমাদের এবার বুঝছে তো আসে তোমার 19টা বিশ্ববিদ্যালয়, তাই না? 19টি বিশ্ববিদ্যালয় আছে। তাই 19টি বিশ্ববিদ্যালয়ে তোমার সায়েন্সের সিট আছে প্রায় 8,000 প্লাস। টোটাল সায়েন্স আর্টস কমার্স এই টোটাল সব সাবজেক্ট মিলে তোমার সিট প্রায় 13,000 কত যেন, কোটা ছাড়া 13,000 প্লাস। তা এখন তুমি এই সায়েন্সের সাবজেক্ট গুলাই ধরো, তোমার সিট হচ্ছে টোটাল ধরো 8,000টা। 8,000টা। এখন গত বছর একটা পরিসংখ্যান ছিল, গত বছর তোমার 45 প্লাস মার্ক পাইছিল মাত্র 6,716 জন। 45 প্লাস মার্ক আসছিল। তো সেখানে তোমার কিন্তু আরো 5টা বিশ্ববিদ্যালয় ইনক্লুড ছিল, যে হাজী দানেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, সাস্ট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু ইনক্লুড ছিল, তখন সিট কিন্তু আরো বেশি ছিল। তা এখানে দেখো 45 প্লাস প্রায় 6,716 ছিল, 45 মার্ক পাইছিল এরকম বলা যায়। আর 40 প্লাস পাইছিল প্রায় 16,000 জন। তা আমি এখন ধরলাম তুমি এখন 43 প্লাস অ্যান্সার করার চেষ্টা করবা, কারেক্ট করার চেষ্টা করবা। এখন এবার যেহেতু সিট একটু কম গতবারের তুলনায়, কাটমার্ক যে তোমার অনেক বেশি হবে এমন কিন্তু না। তুমি এভারেজ 45 প্লাস কারেক্ট চেষ্টা করো। তুমি এভারেজ 45 প্লাস কারেক্ট করার চেষ্টা করো। এটা কিন্তু খুব বেশি কঠিন না, একদম ইজি। দেখো তোমার 4টা সাবজেক্ট, সাবজেক্ট কয়টা? 4টা। তা এখানে 100টা কোশ্চেনের মধ্যে তুমি ফিজিক্সের কথা চিন্তা করো, ফিজিক্সে তোমার 25টা কোশ্চেন, 25টার মধ্যে ধরো তোমার আমি ধরলাম 7টা বা 8টা খুবই হার্ড করছে। হার্ড বলতে তুমি পড়ো নাই, কোনোদিন পড়ো নাই, বাকি থাকে কয়টা? 18টা। 18টা ধরলাম, 18টা তোমার কারেক্ট করার দরকার নাই। তুমি এখান থেকে কয়টা কারেক্ট করবা? এখান থেকে তুমি 12 থেকে 13টা কারেক্ট করো। ফিজিক্সে 12 থেকে 13টা একদম ইজি কোশ্চেন থাকবে, যতই হার্ড কোশ্চেন করো
তোমার 12 থেকে 13টা কোশ্চেন ইজি কোশ্চেন থাকবে, এইগুলাই তুমি ভুল না করে একদম কারেক্ট করো। ধরো এখান থেকে তুমি 13, কেমিস্ট্রিতে একই ভাবে, কেমিস্ট্রিতে একটু বেশি আসার কথা, তো আমি তাও ধরলাম 13 ধরলাম। বায়োলজিতে তুমি একটু, যারা বায়োলজি প্রিপারেশন নিয়েছো তাদের তো বায়োলজি একটু মার্ক বেশি আসবে, সেখানে তুমি 16-17 অ্যান্সার করতেই পারবা, তুমি 16টা ধরো। তাহলে এই 13, 13, 26, আমি যারা বায়োলজি প্রিপারেশন ভালো আছে তাদের কথা বলতেছি। তো 13, 13, 26, 26 আর এই 16 কত আসে? এইখানে দেখো তুমি কত পেয়ে যাচ্ছ, এইখানে কিন্তু দেখো তোমার এই তিনটাতে 42 পেয়ে যাচ্ছ। যারা এখান থেকে মোটামুটি ম্যাথে তুমি 10 না ধরে তুমি 6 থেকে 7 ধরো, তো দেখো তোমার কি সেই 45 প্লাস হয়ে যাচ্ছে না? দেখো আমি সবচেয়ে কম রেঞ্জের কথা বলছি। আর যারা একটু বায়োলজিতে কম প্রিপারেশন নিছো, তা বায়োলজিতে এখানে তুমি 16-17 না ধরে তুমি এখান থেকে 12-13ই ধরো। তাদের জন্য দেখো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো এতদিন, তারা তো ম্যাথে এবং ফিজিক্সে ভালোই অ্যান্সার করতে পারবা। তো ফিজিক্সে তুমি ধরো এখানে কত ধরবা, কত পাবা তুমি? ফিজিক্সে তুমি 15 পাইতে পারো যারা প্রিপারেশন নিয়েছো। ম্যাথের কথাও তুমি 15 না ধরে আমি এখানে 12 ধরলাম, তা এই কিন্তু 27। এবার বায়োলজির কথায় আসো, বায়োলজি তুমি এখান থেকে যতই খারাপ প্রিপারেশন নাও না কেন, যদি একটু পড়ে থাকো, একটু বায়োলজি যদি পড়ে থাকো, শর্ট সিলেবাসের গুলোও যদি অন্তত তুমি পড়ে থাকো, তাহলে এখান থেকে তুমি 12-13টা এমনি অনায়াসে আনসার করতে পারবা। তো যতই কোশ্চেন কঠিন করুক না কেন, 12-13টা করতে পারবা। তো এই দেখো তোমার 39 হয়ে যাচ্ছে। আর থেকে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিতে তুমি কত পাবা, কত অ্যান্সার করতে পারবা? এই তুমি সব থেকে কম ধরো, তো যতই কম হোক না কেন, এখানে তোমার 14 থেকে 15টা একদম ইজি কোশ্চেন থাকে কেমিস্ট্রিতে, যেগুলো তুমি অন্যান্য ভার্সিটি পরীক্ষা দিয়েছো। তো এখানেও তুমি যদি সেই 12টাও ধরো, তো দেখো এখানে 39 আর এই 12 কত হয়ে যাচ্ছে, কত অনেক বেশি হয়ে যাচ্ছে না? তো এটা আমি বললাম, যখন তুমি নেগেটিভ কম খাবা তখনের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে। তাই মোটামুটি দেখো প্রিপারেশন নিয়েও যদি তুমি নেগেটিভ এখানে কম খাও, তাহলে তুমি এখানে চান্স কিন্তু খুব সহজেই পেতে পারবা। আর এখানে যদি তুমি 45 প্লাস পাও, তাহলে একটা চান্স হয়ে যাবে এবং ভালো জায়গায় চান্স হবে। এখন তো এত কম মার্ক পাবো এরকম ইন্টেনশন তো এখন রাখা উচিত না। তুমি এখন 50 প্লাস মার্ক রাখার চেষ্টা করো, করতে হবে যদি তুমি টপ ভার্সিটিতে চান্স পেতে চাও। এই জন্য দেখো তুমি প্রথমে কি করবা, একবারে 100টা কোশ্চেনের মধ্যে প্রথমবার একদম জেনুইন একবারে তুমি দেখে দেখে যেগুলো অ্যান্সার করতে পারবা সেগুলো অ্যান্সার করে নিবা। সেখান থেকে আমি মিনিমাম ধরলাম তুমি 40টা অ্যান্সার করতে পারছো একবারেই দেখে দেখে। এবং যে মোটামুটি প্রিপারেশন নিয়েছো, মানে এতদিন ধরে পরীক্ষা দিয়েছো, সে অনায়াসে 40 প্লাস একবারে তুমি কারেক্ট করতেই পারবে। আমি সব থেকে কম রেঞ্জটা ধরছি, সব থেকে কম 40 প্লাস তুমি অনায়াসে একবারে দেখে দেখে অ্যান্সার করতে পারবে একবারে। আমি কিন্তু বলি নাই যে তোমার একটু ক্যালকুলেশন করতে হচ্ছে এরকম, মানে এগুলো একদম মুখস্থ বিদ্যার মতো, দেখে দেখে তুমি অ্যান্সার করতে পারবা। সেটা কত, 40টা ধরলাম। এরপরে তোমার এবার আসে ম্যাথমেটিক্যাল টার্ম গুলা। ম্যাথমেটিক্যাল টার্ম গুলাতে তুমি অনায়াসেই ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং হায়ার ম্যাথ যদি অ্যান্সার করো, তিনটা থেকে তুমি 12 থেকে 13টা, আমি তাও না ধরলাম 10টা ধরলাম, 10টা তুমি পারবা, 10টা তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে কত হচ্ছে তোমার, 50 প্লাস হচ্ছে। তো দেখো এই 50 প্লাস যারা চান্স পেতে চাও, কোথাও হয় নাই, এইটাই যাদের লাস্ট পরীক্ষা, মানে লেটেস্ট এক্সাম, সেকেন্ড টাইমার যারা আছো তাদের জন্য তো এটা শেষ পরীক্ষা, তাই না? তো তারা কি করবা, প্রথমবারে একবারে যে কয়টা পারো অ্যান্সার করবা। যদি দেখো একবারে তোমার 50টা অ্যান্সার করতে পারছো, 50টা অ্যান্সার করতে পারছো, এরপরে তুমি কনফিডেন্টলি যেগুলা পারবা সেগুলো অ্যান্সার করবা। একটা এমসিকিউ তুমি আন্দাজে দাগাবা না। অনেকেই ভাবতে পারো আমি 5টা অ্যান্সার করব আন্দাজে, 4টা কারেক্ট হবে, একটা ভুল যাবে, কেটে কুটে 0 হয়ে গেল। কিন্তু যদি তোমার 5টাই ভুল যায়, যদি তোমার 5টাই ভুল যায়, তখন কি হবে বুঝতে পারছো? অনেক পজিশন পিছিয়ে যাবে। তোমার মাত্র 0.25 এর জন্য তোমার এমন হতে পারে পজিশন 2000 পিছনে চলে গেছে, পজিশন 2000 পিছনে চলে গেছে। এই জন্য কখনোই আন্দাজে কোনোটা অ্যান্সার করতে যাবে না। আর তুমি কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবা যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়েছে, একটু হার্ড হয়েছে নাকি ইজি হয়েছে। যদি একটু হার্ড হয়, তখন তো একদমই এই আন্দাজে অ্যান্সার করতে যাবা না, কোনোভাবে আন্দাজে অ্যান্সার করতে যাবা না। যদি একটু দেখো ইজি মতো হয়েছে, তখন একটু 50-50 যেগুলা, সেইগুলা একটু অ্যান্সার করবা। কিন্তু তুমি যদি 50 থেকে 60 একবারে তোমার ধরো 50টা অ্যান্সার করে ফেলছো, এর বাইরে তুমি
10 থেকে 15টার বাইরে একদম অ্যান্সার করো না, কারণ 10 থেকে তুমি যদি এখানে 20টা অ্যান্সার করো তোমার নেগেটিভ কিন্তু প্রায় 5 এর মতো চলে আসে, তখন তোমার 50টা কারেক্ট হয়ে গেলেও তোমার কিন্তু 45 এর কমে চলে আসতে পারে, তখন কিন্তু সে ওয়েটিং লিস্ট থেকে চান্স হওয়ার সম্ভাবনা থাকে, এটা কেউই চায় না আমরা। দেখো সবকিছুর মূল কথা আমি কিন্তু তোমাকে ফোকাস করতেছি নেগেটিভ কম খাওয়ার জন্য, নেগেটিভ কম খাওয়ার জন্য। যত বেশি তুমি নেগেটিভ কমাতে পারবা, যত বেশি তুমি স্কিপ করতে পারবা, তত বেশি তোমার লাভ। দেখো বলছে গতবারের পরীক্ষায় কেমিস্ট্রিতে, ফিজিক্সে বেশ কতগুলো অপশন এরকম ছিল, ধরো তোমার পরীক্ষায় এরকম অপশন আসছে 10.33, 10.35, 12.33, 12.45, এরকম কাছাকাছি যে দশমিকের পরে যেগুলো আছে এগুলো তুমি দেখা মাত্র স্কিপ করতে হবে, এখানে 1 সেকেন্ড ওয়েস্ট করা যাবে না। কোশ্চেনটা খুবই সহজ, ভালো করে খেয়াল করো কথাটা, কোশ্চেনটা খুবই সহজ, কিন্তু অপশন গুলো দেখো সব কাছাকাছি, এটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন করে বের করতে পারবা না, চেষ্টা করলে বের করতে পারবা না। হ্যাঁ এখানে যদি তুমি 5-6 মিনিট টাইম দাও তাহলে পারবা, তো 5-6 মিনিট টাইম দেওয়ার দরকার তো নাই আমার। তারপরে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, 33-35 এগুলো তো খুব কাছাকাছি মান, ক্যালকুলেটর ছাড়া একদম অ্যাকুরেট অ্যান্সার করতে পারবো না। কোশ্চেনটা খুবই সহজ, সিম্পল, পারবো, কিন্তু যদি এরকম অপশন গুলো কাছাকাছি দেখো, দেখা মাত্র স্কিপ করা শিখতে হবে। গতবার এরকম কিছু কোশ্চেন ছিল, যারা এটা অ্যান্সার করতে গেছে ভুল করছে, না হয় টাইম ওয়েস্ট করছে, এইটা আগে করতে হবে। তাহলে 1 নাম্বার কাজ স্কিপ করতে হবে এই টাইপের প্রশ্নগুলা। যে যেটাতে বেশি স্ট্রং সেইখানে অ্যান্সার করে তুমি টাইম সেভ করে অন্য জায়গায় দিবা। যে বায়োলজিতে বেশি স্ট্রং সে বায়োলজিটা দ্রুত করে বায়োলজি টাইমটা সেভ করে ওইটা অন্য জায়গায় দিবা, হয়তো তুমি ম্যাথে দিবা অথবা ফিজিক্সের ম্যাথে দিবা। কেমিস্ট্রিতেও কিন্তু তুমি টাইম সেভ করতে পারবা। তাহলে স্কিপ করলে কি হবে, স্কিপ করলে আমার নেগেটিভটা কম আসবে, স্কিপ করলে নেগেটিভটা কম আসবে এবং এইটাই দরকার। আর ওই যেটা বললাম একদম টেনশন ফ্রি, প্যানিক করা যাবে না, মনে করতে হবে এই এক্সাম দিলে আমি যদি চান্স না পাই আমার কিছুই হবে না, এই চিন্তা নিয়ে যদি তুমি পরীক্ষার হলে বসতে পারো তাহলে দেখবা অনেক বেশি পরিমাণে ভালো রেজাল্ট আসবে। বিগত যে এক্সাম গুলো দিচ্ছ সেগুলোতে যে রেজাল্ট আসে নাই তার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট আসবে যদি তুমি এই টেনশন ফ্রি নার্ভাস না হয়ে অ্যান্সার করতে পারো। আরেকটা কাজ করতে পারো, এখানে তুমি একটু গ্লুকোজ নিতে পারো, মানে গ্লুকোজ সমৃদ্ধ একটু পানি নিবা। এই গ্লুকোজ সমৃদ্ধ পানি নিলে কি হবে, এই গ্লুকোজ কি করে ব্রেনটে গিয়ে কিন্তু সাথে সাথে কাজ করতে পারে। তুমি ধরো এখন 10টা পয়েন্ট মনে রাখতে পারছো আর 4-5টা পয়েন্ট আছে মনে পড়তেছে না, তো এই যখন এই গ্লুকোজ সমৃদ্ধ পানি তুমি খাবা তখন দেখবা ওই 2টা পয়েন্টও মনে পড়ে যাবে। এটা পরীক্ষিত, হয়তো তুমি এখন বুঝতে পারতেছো না, এগুলো পরীক্ষিত, সাইন্টিফিক্যালি এগুলো প্রমাণিত। এগুলা যদি সম্ভব না হয় গ্লুকোজ সমৃদ্ধ পানি নেওয়ার তাহলে অবশ্যই সিম্পল একটু পানি নিও সাথে পরীক্ষার হলে, এগুলা অনেক কাজে দেয়। নার্ভাস হয়ে গেলে এগুলো খাইলে অনেক কাজে দেয়। যতটা সম্ভব টেনশন ফ্রি থাকতে হবে। এখন আসো পড়বা কিভাবে, লাস্ট যে কয়দিন আছে এখন পড়বা কিভাবে। কিভাবে পড়বা, ফিজিক্সে সকল ফর্মুলা মানে সকল সূত্র তোমাকে ভালোভাবে দেখে যেতে হবে, একটা সূত্র বাদ দেওয়া যাবে না। আগে শর্ট সিলেবাসের সকল সূত্র আয়ত্ত করো এবং এই সূত্রগুলা থেকে একক মাত্রা বের করার চেষ্টা করো, কখনো একক মাত্রা মুখস্থ করো না, একক মাত্রা তুমি সূত্র থেকে বের করো, কখনোই ভুল হবে না। এবং আরেকটা কাজ করবা, এই ফিজিক্সের সূত্রগুলার সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো দেখার, এইখান থেকে 4-5টার মতো প্রশ্ন থাকে প্রত্যেকবার। তুমি যদি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো অ্যান্সার করতে বুঝতে পারো, বের করতে পারো, তাহলে এখান থেকে তুমি অনেক টাইম সেভ করে এবং স্মুথলি এগুলো অ্যান্সার করতে পারবে ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে। এই কাজটা করবা। যেমন তুমি যদি কুলম্বের সূত্র দেখো, এফ এর সাথে চার্জ দ্বয়ের কি গুণফলের সমানুপাতিক সম্পর্ক, দূরত্বের ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে তুমি যদি এখানে দূরত্ব 2 গুণ করো, দূরত্ব যদি তুমি 2 গুণ করো, এখানে বল কত হবে, তুমি শুধু ডি এর জায়গায় 2 বসাবা, যা করতে বলবে শুধু সেইখানে তাই সেই মানটা বসাই দিবা, তখন কত হবে, সে এখানে নিচে 1/4 আসবে, তার মানে কি তখন 4 গুণ হয়ে যাবে। এই এরকম তোমার অনেক টাইম সেভ করবে এবং এইগুলা তুমি দেখে দেখে অ্যান্সার করতে পারবা।
তাহলে ফিজিক্সের সকল সূত্রগুলো দেখবা, শর্ট সিলেবাসের গুলা অন্তত দেখো, তারপরে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো বের করবা, একক মাত্রা সূত্র থেকে বের করার চেষ্টা করবা। আর থিওরি যা পড়ছে এতদিন এইগুলা। এখন যেহেতু গুচ্ছে মাওলানা ভাসানী কোশ্চেন করবে, ওর কোশ্চেন প্যাটার্নটা একটু দেখতে পারো, কিন্তু শুধু ওর কোশ্চেন প্যাটার্নটা দেখে বসে থাকলে হবে না যে এই মাওলানা ভাসানী কোশ্চেন করবে তাহলে ওদের কোশ্চেন ব্যাংক থেকে তুলে দেবে, এই আশায় বসে থাকো না। ওয়াল ইউনিভার্সিটি কোশ্চেন আমি দেখতে বলতেছি না, কিন্তু তুমি এতদিন পরীক্ষা দিয়ে তো জানো, এতগুলো পরীক্ষা দিয়ে তো তুমি অবশ্যই জানো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তোমাকে সকল টপিক দেখে যেতে হবে যেন তোমার পরে আফসোস না করতে হয়, এবং এইটাই তোমার যেহেতু এই বছরের লাস্ট পরীক্ষা, তোমার বেস্ট ইফোর্টটা দিয়ে এই লাস্ট কয়েকদিন ট্রাই করো যেন পরীক্ষার দিন তোমাকে আফসোস না করতে হয় যে আমি যদি আরেকটু পড়তাম তাহলে আজকের চান্সটা আমার হয়ে যেত। এই চিন্তাটা, এই আফসোসটা যেন না করতে হয়, এই জন্য সকল টপিক একটু একটা করে ম্যাথ হলেও, একটা করে জিনিস হলেও তুমি দেখে যাও প্রত্যেকটা টপিকে ফিজিক্সে। আর শর্টের বাইরে ফুল সিলেবাস নিয়ে চিন্তা, ফুল সিলেবাস নিয়ে কোনো বেশি চিন্তা করতে হবে না। বিগত বছরগুলোতে 20-21-এর পরে 20-21 ফুল সিলেবাস ছিল, 21-22 থেকে এই যে 23-24 পর্যন্ত ফুল সিলেবাস থেকে তেমন কোনো প্রশ্নই দেয় নাই, সব শর্ট থেকেই আসছে। আবার এমনও সময় গেছে যেখানে একটা ফুল সিলেবাস থেকে আসে নাই। তো এবার যেহেতু বিগত বছরগুলো, এই বিগত পরীক্ষাগুলোতে তোমার ফুল সিলেবাস থেকে দিচ্ছে, সেজন্য ফিজিক্সে ফুল সিলেবাস থেকেও দিতে পারে। এই ঝামেলা শুধু ফিজিক্সের ফুল সিলেবাসটা নিয়ে। এজন্য তোমার চিন্তা করতে হবে না, আমি ম্যারাথন ক্লাস দিয়ে দিয়েছি কতগুলা, ওইগুলা দেখলেই তোমার জন্য এটা এনাফ হয়ে যাবে। অনেক ভার্সিটিতে যেগুলো হয়ে গেছে ওখান থেকে কমন আসছে, তাহলে ফুল সিলেবাসের জন্য যে 2টা ম্যারাথন দিয়ে দিছি আমি, ওই 2টাই দেখো, এই 2টাই এনাফ। ওইগুলা শুধু একটু প্র্যাকটিস করো, ওই ওর তেমন কিছু তোমার লাগবে না, ইনশাআল্লাহ ওর মধ্য থেকে আসবে। কিন্তু তোমার শর্টটা বেশি ফোকাস রাখতে হবে। শর্ট থেকে ধরো তোমার ফুল সিলেবাস 5টা কোশ্চেন আসছে, বাকি 20টা তোমার তো শর্ট থেকে আসবে। ওই 20টার মধ্যে তুমি ওই আগে পরিসংখ্যান যেটা দেখালাম 12-13টা তুমি অ্যান্সার করতে পারলে তোমার তো চান্স হয়ে যাচ্ছে। এই জন্য শর্টটা ভালো করে ফোকাস দাও আর ম্যারাথনটা করো, তাহলে ফিজিক্স লাগবে না। ফিজিক্সের এইটাই শেষ, যা পড়ছে এতদিন সকল টপিকটা তুমি এখন দেখে যাবা। কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে কি করবা? কেমিস্ট্রিতে টেক্সট বুক এখন পড়ার টাইম নাই, বুঝছো? বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সবগুলোই দেখবা, সকল ভার্সিটি থেকে কমন যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলো দেখবা। এবং আরেকটা কথা, ফিজিক্সে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনটা একটু বেশি করে শিখো, বেশি ম্যাথমেটিক্যাল টার্ম আসতে পারে। কেমিস্ট্রিতে ওই যে যেটা বললাম, অর্গানিকটা একটু ভালো করে ফোকাস করো। ফুল সিলেবাসে নিয়ে কেমিস্ট্রিতে বেশি চিন্তা করার দরকার নাই, কারণ খুব বেশি কঠিন করবে না কেমিস্ট্রিতে ফুল সিলেবাস থেকে যদি দেয়। কিন্তু শর্টের গুলা থেকে তুমি অ্যান্সার কারেক্ট গুলো সব করো, সবগুলা কারেক্ট করো। শর্টের গুলা সবগুলা তো পারবা না, হয়ও না, হলে তো ভালো। এখানেও এই সেই 15 থেকে 16টা কোশ্চেন তোমার একদম ইজি থাকবে। তো তোমার 15-16টা তো কারেক্ট দরকার নাই, তুমি 12-13টা কারেক্ট করতে পারলেই এনাফ। 12-13টা কারেক্ট করতে পারলেই এনাফ। তো তুমি এখন কেমিস্ট্রিতে কোশ্চেন ব্যাংকে সকল টপিক দেখবা। আবারও বলতেছি সকল টপিক, এ কিন্তু তোমার মনে হচ্ছে সকল টপিক দেখতে বলতেছি বলে অনেক সময় লাগবে, এমন কিন্তু না, অল্প সময়ে তুমি এটা কমপ্লিট করতে পারবা। সকল টপিকে তোমার সকল প্রশ্ন তো দেখতে বলতেছি না, কি দেখবা? কমন যেগুলো থেকে অন্যান্য ভার্সিটিতে প্রশ্ন আসছে। এখন তুমি যদি শুধুমাত্র মাওলানা ভার্সিটির কোশ্চেন গুলো দেখো, তুমি তো জানো না, বা আমিও জানি না, বা অন্য কেউ জানে না যে কোথা থেকে প্রশ্ন করবে। এই জন্য সকল টপিক দেখে যাওয়াটাই বেটার। সব টপিক গুলা, প্রত্যেকটা টপিকের অন্তত কনসেপ্টটা ক্লিয়ার করে যাও। ফিজিক্স থেকে এর মতো কেমিস্ট্রিতেও কিছু সূত্র আছে, এই সূত্রগুলো দেখে যাও। শর্টকাট যা জানো শর্টকাট গুলো অ্যাপ্লাই করে শিখো কেমিস্ট্রিতে। সে দেখো, সেই যাই হোক না কেন, তোমার সে ভার্সিটি কোশ্চেন ব্যাংক কিন্তু আমি ফলো করতে বলতেছি, ভার্সিটি কোশ্চেন ব্যাংক ফলো করতে বলতেছি। বায়োলজিতে দাগানো লাইন, এতদিন যা পড়ছো সেইগুলা বারবার রিভিশন দাও। গুচ্ছের কোশ্চেন ব্যাংকটা থেকে যত ভার্সিটি যদি যত বেশি সম্ভব কোশ্চেন গুলা দেখে যাও। হায়ার ম্যাথের ক্ষেত্রে যারা অ্যান্সার করবা তারা এতদিন যে শর্ট টেক্সট গুলা শিখছো সেগুলা দেখো। গুচ্ছর যেটা খুব সব থেকে বেশি শর্টকাট যেগুলো শিখছো ওই শর্টকাট গুলো অ্যাপ্লাই এখন বেশি বেশি করে শিখে যাও। নতুন কোনো কিছু এখন শিখতে চাও না হায়ার ম্যাথে, হায়ার ম্যাথে নতুন কোনো কিছু শিখতে যাও না। কমন যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেই টপিকগুলো দেখে যাও। ফুল সিলেবাসে যারা হায়ার ম্যাথের প্রিপারেশন নাও না তাদের ফুল সিলেবাসের হায়ার ম্যাথ এখন দেখার দরকার নাই,
শর্টের গুলা থেকে তুমি কারেক্ট করার চেষ্টা করো, শর্টের গুলা থেকে যত বেশি সম্ভব কারেক্ট করার চেষ্টা করো, এটাই না। এখন শেষমেশ যাই বলি, তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কারণ দেখো, মেধাটা তোমার হাতে নাই, মেধাটা তোমার হাতে নাই, তোমার হাতে শুধু আছে প্র্যাকটিস। তুমি যেন পরীক্ষার হলে আফসোস না করো যে আমি যদি আরেকটু বেশি প্র্যাকটিস করতাম তাহলে আমি চান্সটা পেতাম, এই কথাটা যেন পরীক্ষার হলে না মনে আসে। এই জন্য যত যা করার দরকার এখন তাই করো। লাস্ট যে কয়টা দিন আছে তোমার সর্বোচ্চটা ইফোর্ট দাও, তোমার সর্বোচ্চটা একদম ইফোর্ট দাও, আর বেশি বেশি একটু প্র্যাকটিস করো। আমি লাস্ট আরেকবার একটু মনে করাই দিই কি কি করবা। স্কিপ করা শিখবা, ওই যে বললাম যেগুলা অপশন গুলা কাছাকাছি দেখবা, স্কিপ করা শিখবা। যেভাবে হোক টেনশন কাটাবা, পরীক্ষার হলে নার্ভাস হওয়া যাবে না। স্কিপ করতে শিখলে এখানে আমার নেগেটিভ কম যাবে, নেগেটিভটা কম খাওয়াতে হবে। আর যদি 50+ অ্যান্সার করতে পারো, পরীক্ষার হলে যদি 50+ অ্যান্সার করতে পারো, তো এর বেশি একবারে যদি 50+ অ্যান্সার করতে পারো কারেক্ট, এখান থেকে সর্বোচ্চ 1-2টা ভুল যেতে পারে, তাহলে এর থেকে তুমি ম্যাথমেটিক্যাল টার্ম 10-15টা কারেক্ট করলে এই দেখো তুমি কিন্তু অনেক ভালো একটা মার্ক পেয়ে যাচ্ছ। একদম আন্দাজে আননোন এমন একটা এমসিকিউ অ্যান্সার কইরো না। রিকোয়েস্ট করতেছি, শোনো, এটা তোমার লাইফটাই চেঞ্জ করে দিবে এই ডিসিশনটা, যদি তুমি আন্দাজে কোনো এমসিকিউ অ্যান্সার করবা না। তাই সহজ কোশ্চেন হোক আর কঠিন কোশ্চেন হোক, আন্দাজে অ্যান্সার না করলে তোমার নেগেটিভ অনেক কমবে এবং তোমার চান্সটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখন লাস্ট টাইমে যত বেশি সম্ভব সৃষ্টিকর্তাকে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি ডাকো, যে তোমার রিজিক যেখানে নির্ধারিত সেখানে তোমাকে অবশ্যই নিয়ে যাবে। বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করো, পেরে করো, যে আমার জন্য যা কল্যাণকর তাই যেন তুমি আমাকে দাও, এইটা বলো। এই কতগুলা স্টেপস ফলো করো, আর লাস্ট শুধু কোশ্চেন ব্যাংক গুলা একটু দেখো, টপিক গুলা, ইনশাল্লাহ লাস্ট পরীক্ষাতে তোমার খুব ভালো একটা পজিশন আসবে এবং তুমি খুশি হয়ে যাবা, তোমার ফ্যামিলিও খুশি হয়ে যাবে, আলটিমেটলি সবাই খুশি হবে। সবার জন্য শুভকামনাও দেওয়া থাকলো নেক্সট পরীক্ষার জন্য। আর লাস্টে একটু কথা বলি, এই ম্যারাথন ক্লাসগুলো একটু দেখে যাও। শুধু ফুল ফিজিক্স এর ফুল ম্যারাথনটা দিয়ে দিছি, কেমিস্ট্রি ফার্স্ট পার্টটা শুধু দিতে পারছি। এইগুলা দেখো, এগুলা থেকে অনেক ইনশাল্লাহ কমন পাবা। আবারও সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করো। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।